নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কেকেআর ভার্সেস গুজরাট ম্যাচের কিছুটা ম্যাচ প্রিভিউ করব। কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস থেকে কি আপডেট বেরিয়ে আসছে, প্রথম দিন এসে অভিষেক নায়ার কোন কোন ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করলো এবং তারই সঙ্গে একটা খারাপ খবর আছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো সব কিছু আপডেট এই ভিডিওতে দেবো, তার সঙ্গে সঙ্গে একটু কালকের ম্যাচগুলো নিয়েও কথা বলে নেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা শুরু করি কালকের দুটো ম্যাচ দিয়ে, তো হালকা করে একটু আলোচনা করে নিই। তো প্রথমে কালকে ম্যাচ ছিল হচ্ছে তোমার গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে, যেই ম্যাচটা কিন্তু গুজরাট টাইটান্স জিতে গিয়েছে 4 বল বাকি থাকতে, এবং যেখানে কিন্তু অবভিয়াসলি গুজরাট টাইটান্সের হয়ে হিরো জস বাটলার 54 বলে 97 রান করে নট আউট থাকে। 100 হয়তো হয় না, কারণ উল্টো দিকে রাহুল তেওয়াটিয়া মিচেল স্টার্ককে 2 বলে 6 আর 4 মেরে ম্যাচ ফিনিশ করে দেয়। নয়তো ভাবছিলাম সেটাও হয়ে যাবে, তবে আগের দিন যেই স্টার্ক মানে রাজস্থানের এগেনস্টে ওই লেভেলের 3টে ওভার করলো করে দিল্লিকে জেতালো, সেই স্টার্ককে কিন্তু এদিন বাটলার মারে 5টা বলে 5টা 4, এবং লাস্ট ওভারে কিন্তু যখন 10 রান বাকি এবং স্টার্ক সেটা ডিফেন্ড করতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছিল, কারণ আগের দিন করে দিয়েছিল। সেখানে প্রথম 2 বলেই কিন্তু তেওয়াটিয়া 6 আর 4 মেরে ম্যাচ ফিনিশ করে দেয়, কিন্তু উল্টো দিকে আবারও ম্যাচ ফিনিশ করতে পারে না রাজস্থান রয়্যালসের সিমরন হেটমায়ার এবং ধ্রুব জুডেল। আগের দিনও স্টার্কের এগেনস্টে পারেনি, এদিন লখনৌ ম্যাচে তারা পারলো না আভেজ খানের এগেনস্টে। এবার আভেজ খানও কিন্তু ভালো বল করছে, ভালো ইয়র্কার দিচ্ছে, তবে ইয়র্কারগুলো স্টার্ক মারুক বা আভেজ খান, সামনে ধ্রুব জুডেল হেটমায়ার থাকলে দেখছে সেগুলো আরও বেশি ভালো পড়ছে। এদিন যদিও লাস্টের দিকে শুভম দুবেও ছিল, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই ম্যাচেও রাজস্থান রয়্যালস 6 বলে যখন 9 রান বাকি, যেটা টি-20 ক্রিকেটে চেজ হয়ে যায়, সেটা কিন্তু আবারও করতে পারলো না। সেম স্টার্কের মতো দুটো দারুণ ওভার করলো আভেজ খান, 18 নম্বর আর 20 নম্বর টোটাল ইয়র্কারের ওপর ডিপেন্ড করে চললো এবং প্রত্যেকটা পারফেক্ট এক্সিকিউট করলো। এবং 3 ওভারে 25 দরকার ছিল, আভেজ খান দিয়েছে 2 ওভারে সেখানে 11। লাস্ট অব্দি 2 রানে কিন্তু তোমার জিতেছে হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট, এবং ঋষভ পন্থের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছে। ব্যাট হাতে ঋষভ পন্থ চাতা খেললেও ক্যাপ্টেন্সি কিন্তু ঠিকঠাক করছে, ভালো করছে। তবে উল্টো দিকে যখন জস বাটলার ম্যাচ জেতাচ্ছে গুজরাট টাইটান্সকে, আর রাজস্থান রয়্যালস এইভাবে জেতা ম্যাচ হারছে, তখন তাদের মনে হবেই যে আমরা কি রিটেনশনগুলো ঠিকঠাক করেছিলাম, জস বাটলার চাহালের মতো প্লেয়ারকে কি ছাড়া উচিত ছিল। এবং যেই দুটো প্লেয়ারের রিটেনশন নিয়ে কথা হচ্ছিল, সিমরন হেটমায়ার এবং ধ্রুব জুডেল, তাদেরকে রাজস্থান রিটেন করেছিল বলে কথাবার্তা বেশি হচ্ছিল যে বাটলারদের ছেড়ে ধ্রুব জুডেল হেটমায়ারকে রিটেন করাটা কি ঠিক হলো। সেই দুটো প্লেয়ারই কিন্তু লাস্ট দুটো ম্যাচে ছিল যখন কিন্তু রাজস্থান জিততে পারলো না। তোমাদের মতামত এই ব্যাপারে জানিও। তবে ভালো লাগলো 14 বছরের বৈভব সূর্যবংশী, সে কিন্তু সুযোগ পেল। আর ভাই শুরুটা কি করলো, শুরুই করলো 6 মেরে, ব্রিলিয়ান্ট একটা হিট দিয়ে শুরু করে 20 বলে 34 করে, এবং যখন আউট হয়ে গেল তখন কাঁদছিলও ভাই বাচ্চা ছেলেটা। তবে ব্যাপার হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেটে অ্যাটমসফিয়ার এতই টক্সিক যে ওর অত সুন্দর শটের প্রশংসা না করে বেশিরভাগ লোকের কনসার্ন যে তার 14 বছর আদেও বয়স। তো দেখো, যদি 14 নাও হয়, কত হবে, 16 হবে, সেটাও অনেক কম। যদি হয় 16 বছর বয়সে কেউ 11 ক্রিকেট খেলতে পেরেছে ওইভাবে, মানে ইয়ংগেস্ট প্লেয়ার হলো, আইপিএলে ডেবিউ করলো, এবং ওর মধ্যে ক্রিটিসাইজ নেবার ক্ষমতা নেই। ছেলেটা আউট হয়ে কাঁদছিল, ওকে ক্রিটিসাইজ করছে ওর বয়স কত সেই নিয়ে। তো এই টাইপের ট্যালেন্টদের প্রশংসা করতে হবে, ভবিষ্যতে ভালো করার ক্ষমতা কিন্তু আছে। যদি আমরা এবার কথা বলি কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে, সেই ম্যাচ নিয়ে কথা বললে কেকেআরের জন্য এখন অব্দি প্র্যাকটিস থেকে কি কি আপডেট বেরিয়ে আসছে। তো কালকে তো অভিষেক নায়ার টিমের সঙ্গে যোগ দিয়েছে, তোমাদের জানিয়ে দিয়েছিলাম, এবং দারুণ ডেডিকেশন দেখিয়েছে ভাই। মানে 30 মিনিট আগে এয়ারপোর্ট থেকে হোটেলে এসে পৌঁছেছে প্র্যাকটিস শুরুর, এবং দেন প্র্যাকটিসে চলে গিয়েছে, মানে একটুও রেস্ট নেয়নি। এবং সেই জায়গাতে গিয়ে প্রথম দিনেই কিন্তু অভিষেক নায়ার যথেষ্ট আর কি ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করেছে, মেনলি ব্যাটসম্যানদের সঙ্গেই কাজ করেছে। এবং সেইখানে দাঁড়িয়ে মেনলি রিঙ্কু সিং, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কলকাতা নাইট রাইডার্সের এই 3 ব্যাটসম্যানের সঙ্গে অভিষেক নায়ারকে কাজ করতে দেখা গিয়েছে, যেখানে রিঙ্কু সিং এবং রমনদীপকে স্পিনের এগেনস্টে কিন্তু একটু সাহসী হবার পরামর্শ কিন্তু দিয়েছে অভিষেক নায়ার। স্পিনারদের এগেনস্টে স্টেপ আউট করে বড় হিট লাগানোর কিন্তু প্র্যাকটিস রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকে অভিষেক নায়ার করিয়েছে। বাকি ভেঙ্কটেশ আইয়ারের স্টান্স নিয়েও কিন্তু কাজ করেছে, মানে হয়তো ভেঙ্কটেশ আইয়ারের খেলায় কিছু টেকনিক্যাল ভুল অভিষেক নায়ার দেখতে পেয়েছে, সেটা কিন্তু শোধরানোর চেষ্টা প্র্যাকটিসে করেছে। বাকি বিদেশি ব্যাটসম্যানদের কথা বললে নেটে কিন্তু রহমানুল্লাহ গুরবাস, রবমান পাওয়েল এবং আন্দ্রে রাসেল, তাদের ব্যাটিংয়ের দিকে কিন্তু নজর দিয়েছিল তোমার অভিষেক নায়ার, এবং এরা প্রত্যেকেই কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করে। একটা এক্সপেকটেশন আছে যে ডিককের জায়গাতে কিন্তু গুরবাস আসতে পারে, এবং রবমান পাওয়েলও কিন্তু কালকে 2বার নেটে প্র্যাকটিস করে, একবার নয়। ফলে পাওয়েলের আসার চান্সও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কারণ অভিষেক নায়ার কিন্তু প্রত্যেকের প্র্যাকটিসে দেখেছে, বাকি রাসেলের প্র্যাকটিসও কিন্তু সে দেখেছে, এবং আন্দ্রে রাসেলও নাকি নিজের সেরা ছন্দে আসার জন্য একদম মরিয়া। রাসেল কিন্তু মেন প্র্যাকটিসে যাওয়ার আগে কিন্তু ইন্দোরেও প্র্যাকটিস করে এসেছে, এবং সেও কিন্তু রীতিমতো ঘাম ঝরাচ্ছে যাতে নিজের সেরা ছন্দে রাসেল আসতে পারে। ফলে কেকেআর ব্যাটসম্যানেরা মানে কালকে প্র্যাকটিস করছে রীতিমতো, এবং তারা নিজেদের সেরা ছন্দে আসার চেষ্টা করছে। অভিষেক নায়ার রাশিতে কিছুটা আসার আলোও দেখা যাচ্ছে, বাকিটা তো আমরা ম্যাচে দেখতে পাবো কি হয়। তবে একটা খারাপ ব্যাপার হচ্ছে রাসেলের তো একটু রাগফাগ হচ্ছে, রান ফান পাচ্ছে না, টিম হারছে। তো প্র্যাকটিসে রাসেলের মারা একটা শট কিন্তু ধরতে গিয়ে বৈভব আরোরার কিন্তু হাতে চোট লেগেছে। এটা একটা চিন্তার জায়গা থাকছে যে বৈভব আরোরার কিন্তু ইনজুরি লেগেছে। হোপফুলি সে ফিট হয়ে যাবে, কালকের ম্যাচে খেলতে তার অসুবিধা হবে না, সেটাই আমরা আশা করতে পারি। বাট এই খবরটা বেরিয়ে আসছে, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। বাকি কলকাতা বনাম গুজরাট ম্যাচ নিয়ে কথা বললে সেখানে তো আমরা আলোচনা করেইছি যে কেকেআরের কীরকম প্লেয়িং 11 নিয়ে যাওয়া উচিত। তো সেই নিয়ে আর বেশি কথা বলছি না। মেনলি ডিককের জায়গাতে গুরবাস আসতে পারে, এই চেঞ্জটা হবে, এটা ধরেই চলতে পারো। বাকি কিন্তু মঈন আলীও টিমে ফিরতে পারে, পাওয়েলকে নিয়েও যখন কাজ করছে সেটাও একটা পসিবিলিটি কিন্তু থাকছে। তবে মেনলি গুরবাসকে আমরা মিডল অর্ডারে রাখছিলাম যে স্পিন ভালো খেলবে সেই হিসেবে, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট সেটা করবে কি, মেবি সেখানে গুরবাস এলে হয়তো তাকে দিয়েই ওপেন করাবে, সেটাই হতে পারে। তবে সেটা হলে মিডিলে কিন্তু আবারও ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা কেমন খেলে সেটা ভীষণ ক্রুশাল হয়ে যাবে স্পিনার এগেনস্টে। তবে একটা ব্যাপার কি, আমার একটা গুরুত্বপূর্ণ পাওয়ার আমি ইউজ করেছি কেকেআরের জন্য, মানে মেনলি আমি যেই প্লেয়ারগুলোর প্রশংসা করছি তারা খারাপ করছে, আর যাদের ক্রিটিসাইজ করছি তারা ভালো করছে। তো সেখানে হায়দ্রাবাদ ম্যাচের আগে কেকেআরের ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কুর খেলা নিয়ে আমি একটু কথাবার্তা বলেছিলাম, তারপর থেকে হায়দ্রাবাদ ম্যাচে ভালো খেলেছিল, তারপর আবার প্রশংসা বোধহয় বেশি হয়ে গিয়েছে, আর খেলতে পারছে না। ধোনিকে নিয়ে বলেছিলাম, ধোনি তার পরের ম্যাচে ম্যাচ জিতিয়ে দিয়েছে। মার্করামকে দেখো পরপর ভালো ইনিংস খেলে যাচ্ছে, আর পুরানকে নিয়ে প্রশংসা করলাম, তারপর পুরানের ব্যাক টু ব্যাক ফেলিওর। এবার বুঝতে পেরেছি কি হয়েছে কেকেআর একটা করে যখন ম্যাচ হারছে তখন ক্রিটিসাইজ করছি, তারপরের ম্যাচে ভালো খেলছে, জিতছে, আবার জেতার পর প্রশংসা করছে বলে তারপরের ম্যাচে আবার খারাপ খেলছে। তো সেখানে আমাকে মনে হয় কেকেআরের প্লেয়ারদের নিয়ে ক্রিটিসাইজ করলে তারা হয়তো ভালো খেলবে, আমার পাওয়ারটাকে এবার কেকেআরের কাজে লাগাতে হবে। তবে দেখো ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংদের নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছি, হোপফুলি পরের ম্যাচে তারা ভালো করবে। বাকি গুজরাট টাইটান্স দলের কথা বললে, গুজরাট টাইটান্স কিন্তু এমন একটা দল যারা কিন্তু মেনলি বোলিং ব্যাটিং সব বিভাগেই ভালো করছে, এবং আশিস নেহরা কিন্তু নিজেদের বোলিংটাকে স্ট্রং নিয়ে নামে, এবং এই দলটা 3টে বিদেশি ইউজ করেও ম্যাচ জিতছে। ভালো দল, ব্যালেন্স দল, এবং এই দলটার একটা আলাদা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা বেশি দল টি20তে এখন ইউজ করছে না। সেটা হচ্ছে তারা কিন্তু টপ 3-র ওপরই বেশি ভরসা রাখে, তাদের টপ 3 ব্যাটসম্যানদের উপর সেই দায়িত্বটা থাকে, একজন যেন লাস্ট অব্দি খেলে, সবাই একদম দুমদারাক্কা মেরে খেলবে সেই ব্যাপারটা না, এবং তারা সেটাতে সফলও হয়েছে। শুভমান গিল হয়তো এখনও সেই লেভেলের টুর্নামেন্ট তার যায়নি, বাট সাই সুদর্শন, জস বাটলার দুজনেই কোনো না কোনো ম্যাচে পারফর্ম করেছে। টপ 3 কিন্তু চলে গিয়েছে গুজরাট টাইটান্সের। এই টপ 3 কিন্তু গুজরাটের মেন শক্তি। তার পাশাপাশি কিন্তু ব্যাটিংয়ে 4 নম্বরে এসে কোনোদিন সার্ফেন রাদারফোর্ড, কোনোদিন শাহরুখ খান, তো কোনোদিন ওয়াশিংটন সুন্দর ম্যাচ উইনিং ইনিংস খেলে গেছে। তো সেখানে গুজরাটের টপ 3 কিন্তু খুব ভালো, এবং সেই টপ 3কে যদি কোনো ম্যাচে কোনো টিম তাড়াতাড়ি আউট করে দেয়, তারপরেই গুজরাট টিমটা কী করবে সেটা দেখে ইন্টারেস্টিং হবে। বাট সেটা করতে পারছে কোনো টিম কোথায়, কেকেআর কি পারবে সেই দিকে নজর থাকবে। যে টপ 3 শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, এই 3 জনকে তাড়াতাড়ি আউট করে দিলে বাকি গুজরাটের ব্যাটসম্যানরা কীভাবে রিয়াক্ট করে। যেমন কালকেই তেওয়াটিয়া ম্যাচ জিতিয়েছে, বাট অত বেশি ব্যাটিং পায়নি। শাহরুখ খানও একটা ম্যাচে ঠিকঠাক ব্যাটিং পেয়েছে বোধহয়। তো মানে বাকি লোয়ার মিডিল অর্ডার কিন্তু অতটা আর কি রানের মধ্যে নেই, কিন্তু গুজরাটের বোলিং ভালো, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহাম্মদ সিরাজ নতুন বলে বেশ কিছু ম্যাচে ভালো বোলিং করেছে, এবং যেই ম্যাচে সিরাজ ফেল করেছে সেই ম্যাচে পেছন থেকে এসে প্রসিদ্ধ কৃষ্ণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাচেই ভালো বোলিং করছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রসিদ্ধ কৃষ্ণ তোমার আশিস নেহরার আন্ডারে যথেষ্ট ভালো করছে। কারণ আশিস নেহরার যেটা মন্ত্র লেন্থ বল, সেই জিনিসটাই প্রসিদ্ধ কৃষ্ণ করছে, লেন্থ বল অথবা হিট দ্য ডেক বোলিং, মাঝে মধ্যে ইয়র্কার, স্লোয়ার, সব কিছু ভেরিয়েশন দেখাচ্ছে, এবং মিডল ওভারে কিন্তু যথেষ্ট একটা বড় অস্ত্র গুজরাট টাইটান্সের এই টিমের হয়ে উঠেছে প্রসিদ্ধ কৃষ্ণ। ইভেন রাবাদা না থাকার পরেও কিন্তু এই গুজরাটের টিমটাকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। ফলে গুজরাটের কিন্তু মেনলি স্ট্রেংথ হচ্ছে বোলিং, যেখানে ফাস্ট বোলারদের কথা বললে আরশাদ খান, মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণ, এই 4 জন ভালো বোলিং করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গুজরাটের বোলারদের একটা যেটা মানে নেগেটিভ পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে গুজরাট কিন্তু কালকের প্রচণ্ড গরমে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেই সময় কিন্তু দিল্লির সঙ্গে ম্যাচ খেলেছে। ঈশান্ত শর্মা একটা করে ওভার বল করার পর তার মুখ চোখের দিকে তাকালে মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু হয়ে যাবে, কি অবস্থা হয়ে গিয়েছে, এবং ওই হিটে কিন্তু বল করে দেন আবার কালকে ম্যাচ ওরকম একটা ক্লোজ ম্যাচ খেলা, একটা মেন্টাল প্রেসার থাকে, দেন ট্রাভেল করে আজকে কলকাতাতে আসছে, করে কালকে আবার ম্যাচ খেলা, সেটা কিন্তু একটুখানি টাফ হতে পারে গুজরাটের বোলারদের জন্য।
ফিজিক্যালি কিছুটা কিন্তু তারা এক্সস্টেড হতেও পারে, এবং আমরা দেখছিলাম বাটলারের মতো প্লেয়ারও কিন্তু বারবার ক্র্যাম্পে পড়ছিল। কালকে প্রচুর গরম ছিল, দুপুরে ম্যাচ ছিল, ফলে সেটা কিন্তু একটা কেকেআরের জন্য পজিটিভ নিউজ হলেও হতে পারে, বলা যায় না। এবার ফ্রেশ হয়ে নামতে পারে। এই প্লেয়ারগুলো তো মেনলি টেস্টে বল করে অভ্যস্ত, সিরাজের মতো প্লেয়ার, তার হয়তো অসুবিধা হবে না। ঈশান্ত শর্মার মতো প্লেয়ার সমস্যা হলেও হতে পারে তার। বাকি গুজরাটের স্পিন বিভাগও যথেষ্ট ভালো, তবে রশিদ খান কিন্তু সেই ফর্মে নেই। তবে সেই ফর্মে তো চাহালও ছিল না, কেকেআরের এগেনস্টে এসে ফর্মে চলে এসেছে। আর চাহালের মতো রশিদ খানেরও আগে কেকেআরের এগেনস্টে হ্যাট্রিক আছে, কিন্তু সেই হ্যাট্রিকটা লোকে ভুলে গিয়েছিল, কারণ সেই ম্যাচে রিঙ্কু সিং মেরে দিয়েছিল 5টা বলে 5টা 6। কিন্তু যাই হোক, সেখানে রশিদ সেই লেভেলের ফর্মে নেই, বাট কেকেআরের এগেনস্টে যে কোনো স্পিনার ফর্মে চলে আসতে পারে। সাই কিশোর ভালো বোলিং করছে, আগের দিন বাঁহাতি ব্যাটসম্যান ছিল বলে তাকে দিয়ে সেইভাবে বল করায়নি, শুধুমাত্র 1 ওভার বল করিয়েছে। কেকেআর দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে, সেখানে সাই কিশোরের কীরকম রোল থাকে সেটা দেখতে হবে। ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকে নিয়ে আসে কিনা গুজরাট টাইটান্স, সেই দিকেও নজর থাকবে। তবে মেনলি কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণকে কিভাবে ট্যাকেল করে কেকেআরের আর কি মিডল অর্ডার ব্যাটসম্যানেরা, এবং টপ অর্ডারে সিরাজের এগেনস্টে কীরকম ব্যাটিং করে কেকেআরের ব্যাটসম্যানেরা, সেই দিকে নজর থাকবে। এবং প্রসিদ্ধ কৃষ্ণর এগেনস্টে আমি ভেঙ্কটেশ আয়ারকে দেখতে চাই। ভেঙ্কটেশ আয়ার শর্ট বলের এগেনস্টে ভালো খেলে, এবং প্রসিদ্ধ কৃষ্ণ মেনলি শর্ট বল দিয়েই টার্গেট করছে। স্পিনের এগেনস্টে ভেঙ্কটেশ হয়তো খেলতে পারছে না, তবে ভেঙ্কটেশ ভার্সেস প্রসিদ্ধ কৃষ্ণ, সেটা কিন্তু একটা ভালো লড়াই হতে পারে। বাকি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা ভার্সেস টপ 3 গুজরাট টাইটান্সে, সেই থেকে যেরকম নজর থাকবে, সেরকমই শারফান রাদারফোর্ডের মতো প্লেয়ারের সামনে সুনীল নারায়ণ কিন্তু এফেক্টিভ হতে পারে। সেই ব্যাটেলগুলোর দিকে এই ম্যাচে আমাদের নজর থাকবে। এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স যেরকম ট্রমা আগের দিন দিয়েছে, সেখান থেকে বেরোনোটা মুশকিল, এবং গুজরাট টাইটান্স ভালো দল, সেই জন্যই টপ অফ দ্য টেবিল আছে। তাদের এগেনস্টে কেকেআর কীরকম খেলে সেই দিকে নজর থাকবে। পিচ নিয়ে কিছু বলা যাচ্ছে না, সুজন মুখার্জি বলেছে আমি 2টো পিচ তৈরি করে রেখেছি, কিন্তু পিচ নিয়ে কমপ্লেন করে লাভও নেই, বরং ব্যাটিং পিচ দিলে এই ম্যাচে ভালো কেকেআরের জন্য, কারণ ভালো বোলিং পিচ হলে সেখানে গুজরাটও ভালো করবে। আর এমনিতেই কেকেআরের ব্যাটসম্যানেরা স্পিনের এগেনস্টে স্ট্রাগল করছে, তো এই ম্যাচে যদি কেকেআর ব্যাটিং পিচ পায়, আমি বলবো সেটা কেকেআরের জন্য ভালো। বাকি দেখা যাক, হোপফুলি কলকাতার বোলারদের ভালো ফর্ম কন্টিনিউ থাকবে, কিন্তু ব্যাটসম্যানেরা কি করে, অভিষেক নায়ার আসার পর আমরা নতুন ধরনের কিছু দেখতে পাই কিনা, সেই দিকে নজর থাকবে। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও।